গত কিছুদিন ধরেই হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু গোটা দেশকে শোকস্তব্ধ করেছে। যেসব শিশুরা তাদের পরিবারের সবচাইতে আদরের ছিল, তাদের এভাবে অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। এই অবুঝ শিশুদের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। এটা হত্যাকাণ্ড। কিন্তু এই হত্যার দায় কার? তো আসলে আমাদের বাংলাদেশ তো বাংলাদেশ, সোনার বাংলাদেশ পাইছি আমরা, যে যেমন মন চাইছে চালাইতেছে, এই আর কিছু বলার নাই আমাদের। কারণ আমরা তো মাঝখান দিয়ে ওই জন্য সাধারণ পাবলিক হলে ফুটবলের মতো, আপনিও শর্ট মারছেন, ওইটাও শর্ট মারছে, মাঝখান দিয়ে ওই জন্য গোল হয়ে গেছে, ফুটবলের কোনো দাম নেই। যে টিকা বন্ধ করে দিচ্ছেন, এখন তো লক্ষ লক্ষ বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে, আর এই দায়ভার কে নিবে? উনি তো চলে যাবে আমেরিকাতে। আমাকে কালকা শিশু হসপিটাল গেছি, ওইখান থেকে আমার ঢাকা মেডিকেল পাঠাইছে, ঢাকা মেডিকেল থেকে আবার এখানে পাঠাইছে, এখান থেকে আবার শিশু হসপিটাল আবার এখানে। আমার বাবুর আসলে ভ্যাকসিন হওয়ার মানে নর্মাল যে ভ্যাকসিনগুলো ওইগুলো পাই নাই, 3 মাস অফ ছিল। ওইখান থেকে বলছে যে নাকি বন্ধ, যে সরবরাহ হইতেছে না, এখন অফ আছে, যখন নাকি আসবে তখন জানাবে। টিকাদানের সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পুরস্কার পেয়েছিল। তাহলে এখন কেন এই অবস্থা? আক্রান্ত হচ্ছে শিশু, মৃত্যুর মিছিলে বাড়ছে সংখ্যা। দেশ জুড়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে কয়েক হাজার হামে আক্রান্ত শিশু। আদরের সন্তানকে সুস্থ করার চেষ্টায় সুচিকিৎসার জন্য গ্রাম থেকে শহরে ছুটে আসছেন অসহায় বাবা মা। শিশুদের জন্য হামের টিকা প্রদানে সীমাহীন উদাসীনতার কারণে শিশু মৃত্যুর হার বাড়ছে। কেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু? হাম একটা মারাত্মক ইনফেকশাস ডিজিজ, যেটা সংক্রামক ব্যাধি বলি আমরা, এবং এটার সংক্রমণ ক্যাপাসিটি অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো ইনফেকশাস ডিজিজগুলো যখন সংক্রমণ করতে আসে, তারা কিন্তু ওরও প্ল্যানিংয়ের মতো করে আসে, যে ভয়াবহ আকারে আসে। কারণ ওরা যেমন ভয়াবহ আকারে আসে, তার একটা পরিবেশ কিন্তু তৈরি হয়। যেমন আমাদের ওই মুহূর্তের পরিবেশটা হচ্ছে আমরা ভ্যাকসিনেটেড না। প্রতিরোধ করার হামের একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন দেওয়া, কিন্তু আমরা তো ভ্যাকসিন কভার করতে পারি নাই। কেন এমনটি হলো? এই প্রশ্নের উত্তর খুঁজছে প্রেক্ষাপট। বাংলাদেশ বিশ্বের টিকা কর্মসূচির জন্য প্রশংসিত। ইপিআই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা প্রান্তিক পর্যায়ে টিকা প্রদান করেন। এটি বিশ্বের রোল মডেল। ইপিআই কর্মসূচির যে 12টি রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলোর মধ্যে রয়েছে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হ্যাপাটাইটিস বি, হিমোফিলিয়াস, ইনফ্লুয়েঞ্জা বি, নিউমোনিয়া, পোলিও, হাম, রুবেলা এবং টাইফয়েড। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর এই ইপিআই কার্যক্রম বন্ধ হয়ে যায় টিকার অভাবে। আজকের হাম বিপর্যয়ের সূচনা এই কারণেই। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি মাদের কাছে শুনেছি যে আমি টিকাদান কেন্দ্রে গেছি, টিকা আসেনি, পরে আসেন। কিন্তু সেই মুহূর্তে এই ভ্যাকসিনটা বন্ধ হয়ে গেছিল, যে কোনো কারণে হোক, হয়তো কারো দূরদর্শিতার অভাব,
অথবা কারো অবহেলা বা যে কোনো কারণে হোক এটা হয় নাই, এই জন্য আমার এই বাচ্চাগুলো এটার শিকার হচ্ছে। ফলে এই যে টিকা না পাওয়া শিশুর সংখ্যা এত বাড়ার কারণে প্রতি বছরই কিছু কিছু হামের রোগী কিন্তু পাওয়া যায়, কিন্তু এবারে হামের রোগী জমতে জমতে কিন্তু একটা বিস্ফোরণ হয়ে গেছে। জানুয়ারির থেকে কিন্তু এই হামের রোগীর বিস্ফোরণ, সরকার মার্চ মাস থেকে এটাকে আমলে নিয়েছে গণমাধ্যমে খবরটা আসার পরে। দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় মাইক্রো ফিন্যান্স নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি এই স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেছেন, এবং এমন এমন ব্যক্তি স্বাস্থ্য খাতের সাথে জড়িত ছিল, তাদের অধিদপ্তরে যাদের আনাগোনা ছিল, যারা বাংলাদেশ থেকে এমবিবিএসও কমপ্লিট করেন নাই। আমি অবজ্ঞা করতে চাই না, কিন্তু তারা সম্ভবত রাশিয়া বা চীন থেকে এরকম কোনো কান্ট্রি থেকে তারা এমবিবিএস করে এসেছেন। তো এরকম ব্যক্তিকে দিয়ে আপনি স্বাস্থ্য খাত তো নিরাপদ না। অর্থাৎ এক কথায় তারা হাতে তৈরি করে এই সমস্যাটা তৈরি করেছেন, এটা সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের। এবং এই যে হামটা এসছে এবং এই ভয়াবহভাবে ছড়িয়ে গেছে, এটা অনেক শিশু মারা গেছে এবং অনেক শিশু চিকিৎসাধীন আছেন, এবং চিকিৎসা যারা নিয়েছেন তাদেরও তো আপনার ফ্যামিলিভাবে তাদের অনেক ক্ষতি হয়েছে, তাই না? তো সামগ্রিকভাবে বলবো যে এটা আপনার যারা করেছে তাদের কিন্তু দায়বদ্ধ করা উচিত। মায়ের কোল খালি করে চলে গেছে আদরের সন্তান, মায়ের চোখে বিষণ্ণতার কালো মেঘ, অবুঝ সন্তানকে হারানোর শোক আর কান্নায় হাসপাতালের বাতাস ভারী হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। হামে আক্রান্ত যে শিশুরা মৃত্যুর সাথে লড়াই করছে, তাদের বাবা মা এবং চিকিৎসক প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিশুটিকে বাঁচানোর জন্য। কিন্তু এই শিশুটি কি শেষ পর্যন্ত বাঁচবে, নাকি মৃত্যুর মিছিলে যোগ দেবে? হাসপাতালের বিছানায় নিথর দেহে অক্সিজেনের মাস্ক মুখে ঘুমিয়ে আছে শিশুটি। পাশে বসে থাকা মায়ের কোল জুড়ে অসংখ্য সুই, সিরিঞ্জ আর ওষুধের স্তূপ। একের পর এক চলছে স্যালাইন। মাতার আর্তনাদ বুকে চেপে বসে আছেন সন্তানের সুস্থতার জন্য। আদরের সন্তানকে কোলে তুলে নেয়ার ইচ্ছাটাও থামিয়ে দিয়েছে হামের সংক্রমণ। হাসপাতালের প্রতিটি বিছানায় এমন গল্প প্রতিটি মায়ের। হামে আক্রান্ত এসব শিশুদের চিকিৎসায় আজ দেশের প্রতিটি হাসপাতাল হিমশিম খাচ্ছে। শিশুদের এমন চিত্র কি চিকিৎসকদের কাছে কাম্য ছিল? হামের কারণে যে মৃত্যু সাধারণত এই পর্যন্ত আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা, সেটা হলো যদি 1000 জন শিশু সংক্রমিত হয়, শিশুরাই হয়, 1000 জন যদি সংক্রমিত হয় তার মধ্যে বড়দের 3 জন মারা যায়। এইবার কিন্তু 10-12 জন মারা যাচ্ছে প্রতি 1000। এটা এখন যে পর্যায়ে আছে, এখন অনেকটা মহামারীর মতো হয়ে আছে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে। তো যদি সরকার এই মুহূর্তে বোল্ড স্টেপ নিতে পারে তাহলে কিছুটা। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনি আমাদের এখানে জানেন মেজরিটি বাচ্চা ম্যালনারিস্ট। একটা বাচ্চা যখন ম্যালনারিস্ট থাকে তার ইমিউন সিস্টেমটা খুবই খারাপ থাকে, আর তার যখন হামের মতো একটা মারাত্মক অসুখ হয় তখন কিন্তু সে এটার এগেনস্টে ফাইট করতে পারে না। জরুরি পরিস্থিতি জরুরি ভিত্তিতে মোকাবেলা করার কিন্তু কোনো সিস্টেম নাই। যখন জরুরি হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন বিধিবিধানকে শিথিল করে এটা সেই পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু আমরা জনস্বাস্থ্য যারা কাজ করি আমরা বারবার বলেছি যে স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘন ঘন আসবেই। জরুরি পরিস্থিতিতে কীভাবে টাকা বরাদ্দ হবে, কিভাবে ডাক্তাররা কাজ করবে, কীভাবে পুলিশ কাজ করবে, কীভাবে অন্য অন্য মন্ত্রণালয় কাজ করবে, তার একটা স্ট্যান্ডিং অর্ডার থাকা দরকার। হামে শিশু মৃত্যুর ভয়াবহতার কথা আমরা আরও শুনব, তবে এই বিরতির পর। রাজধানীর শেরেবাংলা নগর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রেক্ষাপট। বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত শিশুদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে হামে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন পিতামাতা, স্বজনরা। হামের ওয়ার্ডে প্রতিটি বিছানা ভর্তি। অসংখ্য আক্রান্ত শিশুর অসহায় মুখ গোটা হাসপাতালে তৈরি করেছে বিষাদের পরিবেশ। লক্ষ্মীপুর চিকিৎসার একদম বাজে অবস্থা। এখানে তো মোটামুটি চিকিৎসাটা ভালো হচ্ছে, কিন্তু চিকিৎসা পাওয়াটা কষ্ট।
সব রোগী চিকিৎসা হয় না, সিট নাই বা আইসিইউ বা এনএসইউর ভালো নাই। মোবারক হামে আক্রান্ত কোলের শিশু মাহমুদুল্লাহর অসহায় বাবা। হামে আক্রান্ত হবার পর কুমিল্লা থেকে এসেছেন রাজধানীর এই শিশু হাসপাতালে। মোবারক যখন তার শিশুকে আদর করছে, ঠিক তার উল্টো পাশে হাসান দাঁড়িয়ে তাকিয়ে আছেন আইসিইউর দরজার সামনে। তার একমাত্র ভাতিজা হামে আক্রান্ত হবার পর এক দুর্বিষহ অভিজ্ঞতা আর হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে এই পরিবারকে। আমার মামাতো ভাই ওরা আসছে হচ্ছে গত পরশুদিন। তো যখন আসছে তখন এসে অনেক জায়গায় ঘুরছে। প্রথমে তাকে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়া হয়, পরে ঢাকায় হসপিটাল থেকে হামের রুট পেশেন্ট নেবে না বা ওদের আইসিইউ নেই, এইভাবে ওদের বিদায় করে দেওয়া হয়। পরবর্তীতে সৌরাদ্দি এবং আশেপাশের বিভিন্ন যে মেডিকেলগুলো আছে এইগুলো ও ভিজিট করছে, করার পরে তারাও রাখতে চায়নি। অবশেষে এই হসপিটালে আসছে। হসপিটালে আসার পরে এরা ভর্তি নেবে না, অ্যাডমিশন নেবে না। কী বৃত্তান্ত, তো ওরা জানায় যে হামের পেশেন্ট এখন নেওয়া হচ্ছে না, আর আপনারা তো রুগী অর্ধেক মেরে নিয়ে আসছেন, আপনারা চলে যান। আপনারা যশোর থেকে আসছেন, যশোর চলে যান। আমার মামাতো ভাইয়ের সাথে হয়তো একটু বাকবিতণ্ডা হয়েছে। তো সে বলছে যে ভাই, আমার তো ট্রিটমেন্টের জন্য আসছে আপনাদের কাছে আমরা তো বিপদে পড়ে আসি, তো আমার হামের পেশেন্ট তাহলে কি আমার 3 মাসের ছেলে বাঁচবে না, সামনে মারা যাবে, আপনারা দেখবেন তাকায়। হাসান যখন প্রেক্ষাপটের সঙ্গে কথা বলছেন, ঠিক তখনই হামে আক্রান্ত শিশুর বাবা আইসিইউ থেকে বেরিয়ে জড়িয়ে ধরেন হাসানকে। মারা গেছে ভাই, বুঝছি ভাই। সন্তানহারা মায়ের বুক ফাটা কান্নায় ভারী হয়ে ওঠে শিশু হাসপাতালের হামের ওয়ার্ড। ট্রিটমেন্ট করে নাই, যশোর থেকে শেষ করে দিয়েছে ভাই। যশোর থেকে কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসা করে নাই। শেষ চিকিৎসা করতেছে, ডাক্তার বলতেছে নাই, কিন্তু আমি চেষ্টা করতেছি। 3 মাস 15 দিন। এখানে এসব ভর্তি নেবে না, আমরা আমাদের আইসিইউ ইয়েতে কোনো জায়গায় ভর্তি নেই না, মেডিকেলও নাই। লাস্ট ফিনিশিং আমরা কান্নাকাটি করে পায়ে ধরে এখানে ইমার্জেন্সিতে 6 ঘন্টার উপরে ফেলায় রাখছিল, তারপরে দিছি। হামে আক্রান্ত শিশু মৃত্যুর এমন দৃশ্য প্রতিদিন কোনো না কোনো হাসপাতালে ঘটছে। ঘণ্টা পেরিয়ে হাসপাতালের বকেয়া বিল পরিশোধের পর মৃত শিশুকে কোলে নিয়ে আইসিইউ থেকে বেরিয়ে আসছেন হাসান দম্পতি আর তার স্বজনরা। বাবার কোলে আদরের সন্তানের লাশ, এর চেয়ে বেদনার দৃশ্য আর কি হতে পারে? কান্নায় স্তব্ধ হয়ে যাওয়া হামে মৃত আদরের সন্তানকে জড়িয়ে নিয়ে বাড়ির পথে চলেছেন এক অসহায় পিতা। এমন মৃত্যু এখন প্রতিদিন ঘটছে আমাদের চারপাশে। এই হামের পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয়, সরকার টিকা দিচ্ছে, খুব ভালো উদ্যোগ। বাড়ি বাড়ি কিন্তু এখনও যাচ্ছে না, শুধুমাত্র উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত, হাসপাতাল পর্যন্ত আছে। আমাদেরকে যেভাবে ইপিআই টিকা দেয়, ঘরে ঘর থেকে শিশুদেরকে উদ্বুদ্ধ করে মায়েদেরকে নিয়ে উঠানে নিয়ে এসে টিকাটা দেয়, সেইভাবে করতে হবে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল আর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পথে প্রেক্ষাপট, সেখানেও একই চিত্র ফুটে ওঠে। প্রতিটি ফ্লোর জুড়ে ভর্তি অসংখ্য হামে আক্রান্ত শিশু, যাদের চিকিৎসা সেবা সরকারি খরচে হলেও শিশুর সুস্থতা নিয়ে চিন্তিত অভিভাবকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে হামে আক্রান্ত শিশুকে নিয়ে এসেছেন সিজিল মিয়া। ভর্তি হওয়ার পর আক্রান্ত শিশুকে নিয়ে জায়গা হয়েছে মেঝেতে। চিকিৎসা সেবা নিয়েও রয়েছে তার অভিযোগ। আমরা সকাল 11টার দিকে আসছি বাচ্চা হামের রোগী নিয়ে। তো এখন মনে করেন যে আমরা ঠিকমতো ট্রিটমেন্ট আমরা পাইতেছি না, বুঝছেননি। তো বাচ্চা খুব সিরিয়াস অবস্থা। তো আমরা ওদেরকে বললে ওরা কি পরীক্ষা নিরীক্ষা করে না করে একটু ইয়েটা করে পরে না বাচ্চা স্বাভাবিক আছে, কিন্তু আমরা রোগীর দিক দিয়ে আমরা দেখতেছি না যে রোগী স্বাভাবিক আছে। হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুদের মা বাবাদের অভিযোগের পাহাড়। বাচ্চা যে অবস্থা, সিটও পাইতেছি না, কোনো হানো যে ভালো জায়গায় ভর্তি করবো,
এরকম কোনো সিচুয়েশন নাই, কী করব, আমরা তো অসহায় আছি। চিকিৎসা ভালো দিক, কারণ এখানকার চিকিৎসাটা এরকম মানে বেশি একটাই না, মানে অনেক ডাইকে আনন্দ লাগে যে এটা করা লাগে, মানে হেরা একটু বিরক্ত হয়ে যায়। কিন্তু বাচ্চাদের তো সমস্যা, এই জিনিসটা তো এরা সহ্য করতে পারতেছে না। আমার মেয়ে তো 4 দিন নাকি খুবই খারাপ অবস্থা, কালকে একদম না বাসা, অক্সিজেন একভাবে দিয়ে রাখেছে। সংক্রামক ব্যাধি হাসপাতালের লিফটের সামনে মেঝেতে চলছে শিশু সন্তানের চিকিৎসা। আসছি আমরা কালকে, আগের থেকে এখন অনেকটা ভালো আছি। হামে আক্রান্ত হওয়ার পর 10 দিন পেরিয়ে গেলেও সুস্থ হয়নি ওয়ালিউল্লাহর সন্তান। আমরা আসছি বরিশাল জেলা থেকে, ওখানে চিকিৎসা করছিলাম শেরে বাংলায়, তো আমাদেরকে ওখানে রাখছে 10 দিনের মতো। 10 দিন রেখে পরে আমাকে ঢাকা মেডিকেল পড়াইছে, ঢাকা মেডিকেল এসে সিট পাইনি, পরে আবার এখানে আসছি। ডাক্তাররা ওষুধ দিচ্ছে কিন্তু কিছুই তো বুঝতেছি না, ওর শ্বাসকষ্টটাই কমতেছে না, কিন্তু দরকার ওর আইসিইউ। ডাক্তাররা বলতেছে আইসিইউতে নেবে আর কি, আবার কয় নাই, এরকমের 2 রকমের কথা বলে। হামের জন্য আর হামের জন্য আইসিইউটা একটু ইয়ে লাগে, বাচ্চারা বেশি ইনফেক্টেড, পেডিয়াট্রিক আইসিইউ লাগে, এবং এটা কোভিডের চেয়ে প্রায় 5-6 গুণ বেশি দ্রুত ছড়ানোর ক্যাপাসিটি বেশি, কাজে এটার জন্য স্পেশালিস্ট আর একটা ইউনিট লাগে আইসিইউর মধ্যেই, কাজে এগুলো করা একটু ডিফিকাল্ট। তাও গভর্নমেন্ট চেষ্টা করতেছে, তো অনেক জায়গায় ভেন্টিলেটর দেওয়া হচ্ছে। হ্যাঁ, আশা করা যায় এই সমস্যা ওভারকাম করা যাবে। আমাদের 50-60 হাজার টাকার উপরে গেছি, কিন্তু আমার স্বামীর তো কোনো ইনকাম নাই, এ কিনে কাজ করে। এখন মনে করেন আমাদের ভাড়া দিয়েছেন যাবো, ওইটাও কোনো বরিশাল দিন ভাড়া দিয়ে যাবো ওরকম কোনো ক্ষমতা আমাদের নাই। আর হুদা হাত পায়ে বসে রয়েছে এই জায়গায় খাবার দাইটাই খাই, আর কোনো টাকা পয়সা আমাদের এখন কোনো নাই। আর আত্মীয় স্বজন তার আগেই নেওয়া চিকিৎসা করা হয়ে গেছে। একই চিত্র রাজধানী মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও। পুরো ওয়ার্ড জুড়ে হামে আক্রান্ত শিশু, নিচে বসে থাকা ফুটপাতের চা সিগারেট বিক্রি করা অসহায় মাও হামে আক্রান্ত শিশুকে নিয়ে চিন্তিত। রোগের পরীক্ষার টাকাও নেই তার কাছে। আজ 6 দিন ধরে জ্বর, পেট ফুলা, হামও বাইরেছে, ওরা যে চিকিৎসা করবো ওই টাকাটাও নাই ওর কাছে, মানে বাসাত নিয়ে যাইতেছি। সরকার চিকিৎসা ব্যবস্থা করছে, সেটা কিন্তু পর্যাপ্ত না, এক উপচে পড়া ভিড়। এইটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রত্যেকটা অন্তত বিভাগীয় শহরের হাসপাতালে এবং পুরনো জেলা হাসপাতালে যেন মানুষ ভরসা পায়, সেখানে যেন চলে যায়। তাহলে কিন্তু এই ভিড়ের মধ্যে কখনো জটিল রোগীর চিকিৎসা ভালো হতে পারে না। হাম মহামারী আর শিশু মৃত্যুর মিছিল থামাতে সরকার টিকা কার্যক্রম শুরু করেছে, তারপরও কি হাজার হাজার শিশু ঝুঁকিমুক্ত? হামের পর তখন কি হয়, একটা সেকেন্ডারি ইনফেকশন হয় কতগুলো, যেমন নিউমোনিয়া হয়, অনেক রকম নিউমোনিয়া হয় হামের মধ্যে, শুধু ইনফেকশন নিউমোনিয়া না, এটা জায়েন্ট নিউমোনিয়া, ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, আবার অনেকের ক্ষেত্রে টিউবারকুলোসিসও ফ্লেয়ার আপ হতে পারে এটা। তারপর অন্যান্য আদার ইনফেকশন, ফ্যাটের ইনফেকশন হতে পারে, মাথার ইনফেকশন হয়, কানের ইনফেকশন হয়। শিশু মৃত্যুর এই মিছিল কাদের অবহেলায়? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বাংলাদেশ শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিগত 1 দশকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। এর অন্যতম প্রধান কারণ ছিল ইপিআই কর্মসূচির সাফল্য। 1998 সাল থেকে সেক্টর প্রোগ্রামের শিশু ও মাতৃস্বাস্থ্য কার্যক্রমের আওতায় এতদিন সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই পরিচালিত হতো। এতে টিকা কিনতে সরকারকে খুব একটা বেগ পেতে হতো না এবং সময়ও তুলনামূলকভাবে কম লাগত। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন খাতে সংস্কার নিয়ে নানান আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্যিক চুক্তি হয়েছে, 3 দিন অপেক্ষা করলে নির্বাচিত সরকার এটা করতে পারতেন, সিদ্ধান্ত নিতেন। কিন্তু টিকা কেনার জন্য যে জটিলতায় পড়েছে অন্তর্বর্তী সরকার, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরোধ, এর উপরের পর্যায়ে তারা হস্তক্ষেপ করে এটা সমাধান করে টিকা কেনার কাজে নামতে পারতো। তারা ওটা রেখে দিয়েছেন
যে পরবর্তী নির্বাচিত সরকার করবে। ইলেকশনের ডেট ঘোষণা করা হয়ে গেছে। স্বাস্থ্যের দুর্যোগের বিষয়ে তিনি এটা পরবর্তী সরকারের উপর ছেড়ে দিলেন, কিন্তু আমেরিকার সাথে আমাদের যে ক্ষতিকর জিনিস পর্যালোচনা ছাড়াই, জাতীয় সংসদে আলোচনা ছাড়াই তিনি এটা মানে ক্ষমতা হস্তান্তরের 3 দিন আগে তিনি সই করলেন। এটা অবশ্যই তো তার ত্রুটি। কিন্তু ইন্টারিমের তো সেরকম কোনো অ্যাকাউন্টেবিলিটির জায়গা ছিল না। তারা জানে তারা যতদিন থাকবেন, যতদিন খুশি থেকে যাবেন। তো সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গা না থাকলে তাদের থেকে আমরা এটা আশাও করতে পারি না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইউনুস এবং নূরজাহানের দুর্নীতির সুযোগ করে দেওয়ার জন্য। কারণ ইউনিসেফের মাধ্যমে টিকা কিনলে দুর্নীতি করার সুযোগ থাকতো না। দফায় দফায় বৈঠক শেষে 2025 সালের মার্চে সেক্টর প্রোগ্রামগুলোকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। ফলে 2025 সালের শেষ প্রান্তিকে বিভিন্ন জেলায় শিশুদের টিকার সংকট দেখা দেয়। তখন একাধিকবার টিকা কেন্দ্রে গিয়েও শিশুকে টিকা দিতে পারেননি অভিভাবকরা। এর দায় অবশ্যই ইউনুস সরকারের, বিশেষ করে ইউনুস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের। ইউনুস সরকারের শাস্তি হওয়া উচিত অবশ্যই, এবং কি তার যে উপদেষ্টা ছিল তাকেও শাস্তি হওয়া উচিত। ইউনুস সরকারের স্বাস্থ্য উপদেষ্টার অবশ্যই জবাবদিহি করার দরকার, কিন্তু আসলে আমাদের বাংলাদেশে তো কোনো জবাবদিহিতা থাকে না। যার ক্ষমতা আছে সে সেভাবে ব্যবহার করে, সেই ব্যবহারটা হয় না আসলে। আগে সরকারের ভ্যাকসিন যে পরিমাণ কেনার কথা ছিল আসলে ওই পরিমাণকে তো কেনা হয়নি, এটা সত্যি কথা। ওই পরিমাণ কেনা হলে এই সংকটটা হয়তো এত দ্রুত সব কিছু করতে হতো না, যে গভর্নমেন্টকে যত দ্রুত করতে হচ্ছে। এটা টাইম পাওয়া যেত হাতে, আরও এফিসিয়েন্টলি ব্যাপারগুলো ডিল করা উচিত ছিল। যে টিকাগুলোর ব্যাপারে আরও স্পেশাল নজর দেওয়া উচিত ছিল, যে টিকাগুলোর স্টক কমে যাচ্ছে, আমরা দ্রুত কেনার ব্যবস্থা করি। আগের গভর্নমেন্টের আমলে এই যেটা ভ্যাকসিন যে স্কেজুলটা ছিল, শিডিউলটা যে ছিল, এটা ব্যাহত হয়েছে। এটা ব্যাহত হওয়ার পিছনে এই যে বললাম নলেজের অভাব বা নেগলিজেন্স, ওইটাই হতে পারে। ওনারা তো ওইখানে একটা ওনাদের নতুন এসছেন, উপদেষ্টা হয়ে এসছেন, কিন্তু এখানে কাজ কী করে এই সেক্টরে সেই সময় তাদের কোনো ধারণা নাই। তো এইগুলো ওনারা বুঝে উঠতে পেরেছেন কিনা জানি না, কিন্তু ডেফিনেটলি সব পর্যায়ে কিছু দায় আছে, যত উপরে যাবে দায় তত বেশি। এটি নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। এর পিছনে বা কারা আছে এটাও আমাদের জানা উচিত। কারা আমাদেরকে আগামীর ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে চায়, এটি নিয়ে আমাদের বর্তমান সরকারও অবশ্যই তদন্ত করা উচিত। কারণ আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। ভ্যাকসিনেশন না দেওয়া মানি, ভ্যাকসিনেশনকে আমরা স্টাবলিশ না করা মানি আমাদের আগামীর ভবিষ্যতের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়েই আমরা খেলা করছি। যখন আপনার একজন ইমিউনিটি কমিয়ে দিবে এবং স্বাস্থ্য খাতের ব্যয় বাড়িয়ে দিবে, এটা একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক বড় বার্ডেন। 304B-তে যে নেগলিজেন্সের কথা বলা আছে, নেগলিজেন্সের মাধ্যমে হত্যা, এটা কেন পড়বে না? অবশ্যই পড়বে। কারণ আপনার তো দায়িত্ব ছিল তাদেরকে এই হামের টিকা দিয়ে তাদের স্বাস্থ্য রক্ষার জন্য। তা আপনি নেগলিজেন্স করেছেন, আপনি অবহেলা করে এটা করেছেন, এটাকে কেন ফেলা যাবে না আমি বুঝি না। অবশ্যই ফেলা যাবে, কিন্তু কাকে ফেলবেন সেটা তো আগে নির্ধারণ করতে হবে। সেই জন্যই কমিশন করে বের করা দরকার, এবং বের করে তাদের বিরুদ্ধে এই আপনার নেগলিজেন্স কারণে যে হত্যা, সেই বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযোগ আনা যায়। এবং এটাই শুধু না, যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা, সেই ক্ষতিপূরণটাও কিন্তু আমার ট্যাক্সের পয়সায় সরকার কেন দিবে, তাই না? সবাই ট্যাক্সের পয়সা কেন দিবে? এই ক্ষতিপূরণটাও যারা দায়ী হবে তাদের যদি ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে, তো তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে এই শিশু যারা মৃত্যুবরণ করেছে বা আপনার যারা চিকিৎসাধীন আছেন তাদের এই অর্থ যেটা, সেটা সেখান থেকেই তাদের পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। প্রেক্ষাপট: সরাসরি কথা বলতে চায় নূরজাহান বেগমের সঙ্গে। তার কাছে জানতে চায় কেন তিনি বন্ধ করেছিলেন টিকা কর্মসূচি। এই শিশু হত্যার দায় তিনি স্বীকার করেন কিনা। তাকে পেতে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হয়। মুঠোফোনে তাকে না পেয়ে খুদে বার্তায় জানতে চাওয়া হয় তিনি হামে আক্রান্ত শিশুর মৃত্যুর কারণ হিসেবে যেসব অভিযোগ রয়েছে তার জবাবে কি বলবেন। তারও কোনো উত্তর না পেয়ে প্রেক্ষাপট সরাসরি তার মুখোমুখি হবার চেষ্টা করে। যাবেন কোথায়, কার কাছে? আমাদের আপনাদের কথা বলেন, সুজন আপাতত এখানে আসেন না। কোথায় বসে?
উনি তো বসেন সম্ভবত ইয়াতে ইউনিট সেন্টারে, টেলিকম সেন্টার, যেটা টেলিকম বলে আর ওই বিসিআইসি কলেজের পাশে, তারপরে ওই চিড়িয়াখানা রোডে, চিড়িয়াখানা রোড ইউনিট সেন্টারে। আমাদের এই স্বাস্থ্য উপদেষ্টা যে ছিলেন নূরজাহান বেগম, উনি এখানে বসেন না? সেটা আমরা বলতে পারবো না, আমরা তো আর দেখি না গাড়ির ভিতরে কে আসে না কে আসে। আর নূরজাহান ম্যাডাম আসে কি না আসে সেটা তো আমরা বলতে পারি না গাড়ির ভিতরে, কারণ আমাদের সিস্টেম অনুযায়ী আপনার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে আমরা আপনাদের সরাসরি রিসেপশনে নিয়ে যাবো। যদি ওনার ওখান থেকে রিসেপশনে যাই, অ্যাপয়েন্টমেন্ট আছে কোনো রিসেপশনে যেতে কি অনুমতি ছাড়া তো আপনার অ্যাপয়েন্টমেন্ট রিসেপশনেও ইনফরমেশন তথ্য ডেস্ক এখানেও আপনার আগে থেকে কোনো মানে যোগাযোগ থাকতে হবে অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে হবে। রিসেপশনে জিজ্ঞেস করতে হবে, তথ্য কেন্দ্রে জিজ্ঞেস করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে? অ্যাপয়েন্টমেন্ট তাহলে আমি তথ্য কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট কার কাছে নেব? ওনাদের কোনো ইয়া থাকতে মানে যদি আপনার কোনো কিছু জানতে হয় তাহলে ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট থেকে নাম্বার কালেক্ট করে ওইভাবে যোগাযোগ করবেন। গাড়ি একটু পিছিয়ে নিন, গাড়ি একটু পিছ করেন। কঠিন নিরাপত্তার বলয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের আলোচিত স্বাস্থ্য উপদেষ্টা কি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন? শত শত অবুঝ শিশুর মৃত্যুর দায় থেকে কি তাকে মুক্তি দেয়া হবে? আইনের শাসন ও ন্যায় বিচার কি আবারও হবে উপেক্ষিত? বিগত অন্তর্বর্তীকালীন সরকারের চরম অবহেলা আর উদাসীনতায় বন্ধ হয়ে যায় টিকা কার্যক্রম। এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। এটি একটি ফৌজদারি অপরাধ। আমাদের যেমন হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তেমনি অবিলম্বে টিকার আওতায় আনতে হবে সকল শিশুকে। পাশাপাশি যাদের এ ধরনের দায়িত্বহীনতায় এতগুলো শিশুর প্রাণ ঝরে গেল, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। এরা শিশু হত্যাকারী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর শিশুদের ভালোবাসুন। আসুন সবাই মিলে এই শিশুদের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।